একটা আনস্টেবল দেশে ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান কিভাবে ক্ষতিগ্রস্ত হয় তা তো আমরা আমাদের চোখের সামনেই দেখলাম। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা সবাই যারা আন্দোলন করেছিলাম নিজ নিজ জায়গায় থেকে স্থিতিশীল হয়ে গেলাম। কেন স্থিতিশীল হলাম? রাষ্ট্রটা সুন্দর হোক, ভালো হোক, এই জায়গা থেকে। কিন্তু মববাজ সমন্বয়করা সারা বাংলাদেশে ব্যবসা বাণিজ্যে চাঁদাবাজি করলো এবং অস্থিতিশীলতা শুরু করলো সারা দেশে। সেটা একবারে ঢাকা শহর থেকে শুরু করে বিভাগীয় শহর, সেখান থেকে জেলা শহর, এবং বিশেষত গার্মেন্টস সেক্টরে ভালো একটা প্রভাব পড়ে। এবং এই মববাজদের ভয়ে এবং অস্তিত্বের সংকটে পড়ে গ্রেপ্তার এড়াতে আমাদের ৩৫৩টা গার্মেন্টসের মালিক গার্মেন্টস ব্যবসা ছেড়ে এখান থেকে চলে গেল। তারা আর ব্যবসা করবে না, যার ফলে ২৪ লক্ষ মানুষ কর্ম হারালো বিভিন্ন সেক্টরে, শুধু গার্মেন্টসে না, যার মধ্যে ১৮ লক্ষই ছিল নারী। এই মববাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। নাসা গ্রুপের যিনি মালিক, নাসা তাইপে ডেনিম, আমি নাসা তাইপে ডেনিমকে দীর্ঘদিন আইটি সাপোর্ট দিয়েছি। কুমিল্লা ইপিজেটের যে অংশটা ছিল সেটা অনেক আগে, ২০১৫ সালের আগে, তখনকার কথা। এরপরে কখনোই আর যোগাযোগ হয়নি এবং উনি গ্রেপ্তার হওয়ার পরেও ওনার পরিবারের কারোর সাথে বা ওনার ইন্ডাস্ট্রি কারোর সাথে আমার সাথে যোগাযোগ হয়নি। কিন্তু এই যে একটা বড় একটা ফ্যাক্টরির একটা মালিককে আওয়ামী দোসর ট্যাগ দিয়ে একটা স্রেফ ব্যবসায়ী, উনি রাজনীতিতে কেবল সম্পৃক্ত হয়েছে, ওনার সব ব্যবসা বাণিজ্য বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে, একটা একটা করে মানুষ কর্মহীন হচ্ছে। এই যে মববাজরা মব কইটা তাকে গ্রেপ্তার করাইলো, ফলাফল কি? ফলাফল ব্যবসা নষ্ট, ধ্বংস। গাজী গ্রুপকে কিভাবে ধ্বংস করলো? জ্বালায় পোড়ায় সারখার করে দিল। আমি দেখছিলাম যে টায়ার এরকম গড়ায় গড়ায় লুটপাট করে নিয়ে যাচ্ছে, পাইপ নিয়ে যাচ্ছে। এইভাবে লুটপাটের কি রূপ তা গাজী গ্রুপ দেখলে আপনারা বুঝতে পারবেন। বেক্সুমকেও সেম একই ধরনের ঘটনা ঘটেছে। এইভাবে মববাজরা লুটপাট করে এরকমভাবে একটা অস্থিতিশীল অবস্থা। এবং যারা এই মববাজির মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করেছে, লুটপাটের মাধ্যমে করেছে, তারা তারা এই সরকার আরোটা সময় থাক, এই ধরনের একটা পরিস্থিতি তারা চায়। এবং তাদের অনেক আকাঙ্ক্ষা ৫ বছর যদি থাকতো এই ক্ষমতা। আমাদের আশ্চর্য লাগে কি জানেন? আমরা যখন ডক্টর ইউনূসের কোনো সমালোচনা করি তখন জামাত শিবির খুব ক্ষেপে যায়। আমি বললাম, কী ব্যাপার, ডক্টর ইউনূস একটা সরকার, যেটা কোনো রাজনৈতিক সরকার না, জামাত শিবির কেন এই ডক্টর ইউনূসের ভুল ধরলে জামাত শিবির খেপে যায়? তারপরে আমরা আস্তে আস্তে খুঁজে পেলাম যে জামাত শিবির এরা কিভাবে আমাদের বিভিন্ন দপ্তরে, মন্ত্রণালয়ে বিভিন্ন উপদেষ্টাদের পিএস হয়ে আছে। তো এই জায়গা থেকে সমাজ এবং রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতেছে এমন একটা পর্যায়ে, যেই পর্যায়ে একটা সুন্দর ভোট হওয়া অসম্ভব, খুবই কঠিন। এবং এই জামাত শিবিরের রূপ দেখা গেল বিভিন্ন জায়গায়, সিল সহ এদের নেতাকর্মীরা ধরা পড়ছে। এদের পরিকল্পনাটা আসলে কি? আজকে কি প্রমাণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি পরিমাণে কিভাবে এই ভোট জালিয়াতি হয়েছে। এই জামাত শিবিরের একটা এক্সপেকটেশন ছিল সারা দেশে একসঙ্গে নির্বাচন হবে না, একটু ভেঙে ভেঙে হবে, পার্ট করে হবে। বিষয়টা কিন্তু খুব বোঝেন, যাতে করে ওরা পার্ট করে সব লোক নিয়ে এক জায়গায় প্রোগ্রাম করতে পারে, লোক বেশি দেখাতে পারে এবং চুরি করার ক্ষেত্রে সূক্ষ্মভাবে করতে পারে। কিন্তু যখন সব জায়গায় একসঙ্গে হচ্ছে তখন ওরা ওদের চুরিটা ঢেকে রাখতে পারছে না। যা অনেকেই আরামে আছে যে জামাত শিবির কিছু এনআইডি কার্ড নিয়েছে, আচ্ছা এনআইডি কার্ড নিলে সমস্যায় কি, বিকাশ নাম্বার নিলে সমস্যায় কি? আপনারা এর ভিতরের গল্পটা আসলে কেউ অনুমানও করেননি কতটা খারাপ। এনআইডি কার্ড নিচ্ছে যেগুলো, সেগুলো আসলে ভোট চুরির উদ্দেশ্যে নিচ্ছে না, মানে সেই আইডিগুলোর ভোট তারা দিয়ে দেবে এই জন্য নিচ্ছে না। জামাত শিবির জাতীয় সার্ভার থেকে এনআইডি তথ্যগুলো নিয়েছে এবং ওই ভোটারদের ফোন নাম্বার ইনফরমেশন নিয়েছে। কিন্তু জামাত শিবিরের আগে কনফার্ম হওয়া উচিত ভোট চুরি করার আগে যে কোন কোন ভোটাররা অনুপস্থিত বা মৃত ভোটার। এই উদ্দেশ্যে তারা জীবিত সক্রিয় ভোটারদের তালিকা নিচ্ছে এবং এরপরে তারা স্ক্রুটিনাইজ করবে ওই ভোট এলাকাতে যে কারা কারা এখানে আছে। এবং এই ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে যেহেতু লুকাতে পারবে না, সেই জন্য এরা মূল টার্গেটটা করেছে নারীদেরকে নিয়ে টার্গেট করেছে এইভাবে যে যেহেতু নারীরা বোরকা পরে যাবে, নেকআপ পরে যাবে, সুতরাং যারা নিষ্ক্রিয় ভোটার তাদের ক্ষেত্রে তারা ইজিলি
বোরকা পরিয়ে মানুষদেরকে ভোট দেবে। এবং যেহেতু আপনার হলো এটা ইসলামিক একটা ভাইব থাকবে, সেহেতু এই নিকাব কেউ খুলতে গেলে, দেখতে গেলে, চেক করতে গেলে তাকে বলবে তুই ইসলাম বিরোধী, তুই নাস্তিক, এরকম বলা সহজ হবে। এই বিষয়টা যদি বিভিন্ন রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, যদিও রাজনৈতিক দল বলতে, শক্তিশালী দল বলতে বিএনপি ছাড়া আর কেউই নাই ওইভাবে, অন্য দলগুলো ওইভাবে শক্তি নাই এটাকে চ্যালেঞ্জ করবে। এখানে আসলে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে সুন্দর একটা নির্বাচন যে কীভাবে করছে, একটা শক্তিশালী দল স্টেক হোল্ডার ছাড়া গণতন্ত্রের কোন মানদণ্ডে এভাবে ভোট করছে আমি জানি না। এইটা কিন্তু আমি বারবার শুরু থেকে বলছি যে এখানে আওয়ামী লীগকে গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করানোর জন্য দরকার, ভোট চুরি ঠেকানোর জন্য হলেও, পাহারাদার হিসেবে রাখার জন্য হলেও আওয়ামী লীগকে দরকার। এছাড়া এটা ঠেকানোর কারো সক্ষমতা সেভাবে নাই। আজকে এইভাবে যদি বোরকা পরে ভোট চুরি করে, যেহেতু ওরা এনআইডি কার্ডগুলো সংগ্রহ করছে, সক্রিয় ভোটার, নিষ্ক্রিয় ভোটারগুলো ভোট দিলে বলেন তো বিএনপি ভাইরা কীভাবে ঠেকাবেন? কীভাবে ঠেকাবেন? তাহলে তো আপনারা নাস্তিক হয়ে যাবেন ঠেকাতে গেলে। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন তালিকা সহ, ছবি সহ ভোটার তালিকা প্রকাশ করাতে এদের অনেক আপত্তি ছিল, এরা আন্দোলন করছে যে কেন ছবি সহ ভোটার তালিকা করা হলো। ছবি ছাড়া ভোটার তালিকা হলে এদের কী ধরনের মজা আজকে তো বুঝতে পারছেন। সিল সহ জামাতের লোকরা ধরা পড়েছে। চিন্তা করতে পারেন, ব্যালট, সিল, কি একটা অবস্থা। কিভাবে কি করবেন, কিভাবে নিয়ন্ত্রণ করবেন? একটা মানুষ ধরেন ভোট দিতে গেছে, তার পকেটে ব্যালট পেপার, সিল মারা 10টা ব্যালট পেপার দিয়ে দিচ্ছে, জাস্ট ওইটা প্রিন্ট করে দিয়ে দিচ্ছে। এটা তো নির্বাচন কমিশন থেকে ইজিলি ব্যালট পেপারের কপি নিতে পারবে, অথবা নির্বাচন কমিশন থেকেই প্রিন্ট দিয়ে লক্ষ লক্ষ পিস নিতে পারবে। কিভাবে নিয়ন্ত্রণ করবেন? কোনো নিয়ন্ত্রণ করার উপায় আছে? একটা লোক ভোট দিতে গেছে, সে পকেটে আরও এক্সট্রা 5টা ব্যালট পাইছে, সেটা সিল মারে নিয়ে চলে গেছে, কীভাবে নিয়ন্ত্রণ করবেন? তো এই বিষয়গুলো কিভাবে যে হবে, এবার ভোট চুরির মহা উৎসবের একটা জায়গায় জামাত শিবির পৌঁছে গেছে। ধরা না খাইলে শুধু মুখে মুখে মানুষ বলতো, কোনো প্রমাণ পাইতো না। আজকে প্রমাণ পাওয়াতে এই রকম একটা অবস্থায় চলে আসছে। আজকে আরেকটা প্রশ্ন বিষয়ে আলোচনা হবে যে কেন ডক্টর ইউনূসের সরকার একটা ঝুলন্ত সরকার চায়। আজকে আপনাদেরকে প্রশ্ন করছি যে কেন এরা ঝুলন্ত সরকার চায়, এবং হ্যাঁ এবং না ভোটের মধ্যে কি ধরনের কারিশমা আছে। প্রশ্ন বেশি করলে ভাই বলবেন পেঁচাইছি। শুধু একটা প্রশ্ন করি, হ্যাঁ এবং না যে ভোট আপনারা দিবেন, খুব ভালো কথা, আপনি হ্যাঁ দেন না দেন, যেখানে খুশি তা দেন, আমিও যেখানে ভালো লাগে সেখানে দেব। একটা নৈতিক প্রশ্ন সবার করার অধিকার আছে যে এই হ্যাঁ এবং না এর ভিতরে ব্যাখ্যা কি। এই তালিকাটা আমরা চাই যে কোন তালিকার উপরে আমরা হ্যাঁ এবং না দিচ্ছি, কোন তালিকার উপরে। আমরা যদি বদিউল আলম মজুমদারের একটা স্টেটমেন্ট শুনি যে এই সংবিধানের সংস্কারের উপরে যেই অবস্থা বিরাজ করছে, তার একটা কথা যে একটা আনস্টেবল গভর্নমেন্ট হবে, এবং আরেকজন সংস্কার কমিশনের দায়িত্বশীল বলেছে একটা ঝুলন্ত সরকার হবে। আচ্ছা, আনস্টেবল সরকার এবং ঝুলন্ত সরকার হলে লাভ কি? বাংলাদেশ আজকে অস্থিতিশীল অবস্থার কারণে যে ব্যবসা বাণিজ্য লস হয়ে আছে, যে ভঙ্গুর অর্থনীতি, আনস্টেবল একটা গভর্নমেন্ট হলেও সেই ভঙ্গুর অর্থনীতি আপনারা পাবেন। কর্মসংস্থানের সমস্যা হবে, মানুষ বিনিয়োগে আস্থা পাবে না। সবচেয়ে বড় সমস্যা যে বিনিয়োগে আস্থা পাবে না। স্টেবল ব্যবসায়ীরা কিন্তু রাজনীতিবিদদের টাকা দিতে চায়, বিনিময়ে সেফটি চায়। একটা আনস্টেবল অবস্থায় ব্যবসায়ীরা কোন পক্ষকে টাকা দিয়ে সেফটি নিশ্চিত করে নিরাপদে ব্যবসা করবে বলেন আপনারা? অনেকে বলবে যে ব্যবসায়ীরা কেন টাকা দেবে। ভাই, বাংলাদেশের রাজনীতি, কোন দলের রাজনীতি ব্যবসায়ীদের টাকা চলে না? আপনাদেরকে জিজ্ঞাসা করছি, কোন দল যে আমাদের শফিকুর রহমান একটা বড় ব্যবসায়িক গ্রুপের হেলিকপ্টারে করে গেছে না? কেন গেছে? ওই কোম্পানি ব্যাকআপ হিসেবে নেওয়ার জন্য তাকে ওই হেলিকপ্টারে চড়াইছে। এই বিষয়গুলো আপনারা সহজভাবে নেবেন, কিন্তু আমি সহজভাবে নেই না। ঝুলন্ত গভর্নমেন্ট কেন চাই সেই প্রশ্নের এখনও উত্তর আমি আপনাদের দেইনি। ঝুলন্ত সরকার আলী রিয়াজ স্যাররা এই জন্য চায় যাতে করে মাঝে মাঝে ওদের গুরুত্ব সৃষ্টি হয়। ওরা যে জনগণের ম্যান্ডেট ছাড়া মাতব্বরি করে, খবরদারি করে, বিদেশি নাগরিক হয়েও এখানে এসে উপদেষ্টা হয়, ওদের খবরদারি যেন থাকে, এই জন্য একটা ঝুলন্ত গভর্নমেন্ট ওদের খুবই প্রয়োজন। এই ঝুলন্ত গভর্নমেন্টের ফাঁদ বিএনপি বোঝে নাই। যদি বুঝতো তাহলে এইভাবে ফাংশন করতো না। বিএনপির মারাত্মক দোষ রয়েছে এই সরকার এই পর্যায়ে আসার জন্য, জামাতের এই পর্যায়ে আসার জন্য। যেই জায়গায় কর্তৃত্ব নেওয়ার কথা ছিল স্বাধীনতার সপক্ষের শক্তি হিসেবে, বিএনপি সেই জায়গায় কর্তৃত্ব নেয়নি কেন? এর দায় বিএনপিকে নিতে হবে। কেন নেয়নি? কেন জায়গায় জায়গায় জামাতের এই জামাত শিবির রাজাকার এদেরকে স্পেস দিয়েছে, এই স্পেস দিয়েছে, ঢিল দিয়েছে কেন? এর দায় বিএনপিকে নিতে হবে।
দায় বিএনপি নিতে হবে। আর জামাতের কি প্রয়োজন জানেন? জামাতের একটা আনস্টেবল গভর্নমেন্ট প্রয়োজন, আনস্টেবল রাষ্ট্র প্রয়োজন। সর্বশেষ বলি, জামাতের একটা যুদ্ধ প্রয়োজন, একটা বড় যুদ্ধ প্রয়োজন, একটা বড় সংঘাত প্রয়োজন, একটা বড় ম্যাসাকার প্রয়োজন। 24-এ যেই ম্যাসাকার, যেই গণহত্যাটা ব্যাপক আকারে হয়নি, জামাতের মন খারাপ, জামাতের মন খারাপ। কেন সেনাবাহিনী আইসা সব নিয়ন্ত্রণ নিয়ে নিল? কেন সেনাবাহিনী সব কিছু শান্ত করে দিল? কেন দেশে শান্তি প্রতিষ্ঠা হলো কিছুটা? জামাতের মন খারাপ। জামাতের দরকার ছিল বড় একটা ভায়োলেন্স। জামাত এখনও চাই সামনে বড় একটা ভায়োলেন্স, একটা বড় ভায়োলেন্সের মাধ্যমে ওরা এমন একটা পরিস্থিতি চাই। 1947 সালের মিথ যেরকম 1971 সালের লড়াই দিয়ে ভেঙে গেছিল, তেমনি 1971 সালের মিথকে ভাঙার জন্য জামাত এমন একটা সংঘাত চায়, এমন একটা রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চায়, যার মধ্য দিয়ে 71-এর মিথ ভেঙে খান খান হয়ে যাবে এবং জামাত নতুন বাংলাদেশের প্রেসক্রিপশন প্রদান করবে। এগুলো যারা বোঝে না, রাজনীতি বোঝে না তারা। তো যাই হোক এই জামাত শিবির রাজাকাররা আজকে ভোট চুরির নীল নকশা করছে। আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে এরা কীভাবে নীল নকশা করেছে। আমরা নীলক্ষেতের ব্যালট দেখিনি, কিন্তু কিছু করার নাই। ডক্টর ইউনূস সাক্ষাৎ এদেরকে পৃষ্ঠপোষকতা করছে, হাসনাত আব্দুল্লাহ একটা ত্রাণচোর। এই ত্রাণচোর ওদেরকে কথা বলে সরকারের কাছে টাকা দিয়েছে, সরকারের কাছে 100 কোটি টাকা ছিল। 2 দিনের সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠানে 2 দিনের বেতন করে টাকা হয়েছিল। 100 কোটি 2 দিনের বেতন আর এই সমন্বয়কদের জমানো টাকা, এগুলো কি ব্যাংকে রাখার জন্য দেওয়া হয়েছে? হ্যাঁ, ব্যাংকে রেখেছিল কেন? নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুরের লোকরা পায়নি। এরা ভয়তে ওই এলাকায় যায় না, ওই এলাকায় কথাই বলে না। আজকে এই ত্রাণচোরকে ডক্টর ইউনূস তার ডিজাইনের মাধ্যমে একটা নির্যাতিত, নিপীড়িত, একটা অসহায় একজন প্রার্থী, যে যারা দেশে থাকতে পারে নাই, কোনো ব্যবসা করতে পারে নাই। আমি একটা এক্সাম্পল দিই। 353টা গার্মেন্টস যে এখান থেকে বন্ধ হয়ে গেছে, সেই সকল গার্মেন্টস কি ব্যাংক লোন নেয়নি? তারা এখান থেকে চলে গেছে কেন? এই মব বাসদের অত্যাচারের কারণে চলে গেছে। ঠিক একইভাবে 2008 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে, বিএনপির কেউ ব্যবসা করতে পারেনি, ব্যবসা বাণিজ্য ফালায় সব চলে গেছে, কোনো কিচ্ছু করতে পারেনি, সুযোগ নাই, অত্যাচার, নিপীড়ন, জেল কাটবে না, ব্যবসা করবে। একই অবস্থা এখন আওয়ামী লীগের ক্ষেত্রে তৈরি হয়েছে। মাঝখান থেকে জামাত আগেও আরামে ছিল, এখনও আরামে আছে এখনও। তো এই বিষয়গুলোর ব্যাখ্যা বিশ্লেষণ, ত্রাণচোররা বড় বড় কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করবে। ত্রাণের টাকা কই? তোদের তো সামান্য লোভ সামলাতে পারিস নি। 2 দিনের মাথায় লুটপাট করে ফুলে ফাঁপে একবার পটল হয়ে গেছে একটা। হ্যাঁ, হান্নান মাসুদ 2 সমন্বয়ককে উদ্ধার করে নিয়ে চাঁদাবাজি করছে, পরে এই 2 সমন্বয়ক আবার আরেক চাঁদাবাজির ক্ষেত্রে ধরা পড়ছে। আসিফ মাহমুদ চুরি করছে গুলশানে গিয়ে, এই যে কি ওর নাম, অপু আর একটা কি যেন নাম ভুলে গেলাম, এই যে চাঁদাবাজি করতে গেছিল, আসিফ দাঁড়াইছিল না ওখানে, বাইক নিয়ে গেছে না, সিসিটিভি ফুটেজ আছে না, কেউ কিচ্ছু করছে এদের চুরির বিরুদ্ধে? এদেরকে কেউ একটা জিজ্ঞাসা করছে? কোনোদিন কোনো গোয়েন্দা সংস্থাকে দেখে জিজ্ঞাসা করা হয়েছে যে কেন আপনি ওখানে গেছিলেন? কোনো তদন্ত হয়েছে? বন্দুক নিয়ে বিমানবন্দরে ধরা পড়ছিল আওয়ামী লীগের এক নেতা, শেখ হাসিনা তাকে গ্রেপ্তার করছিল, আইনের আওতায় আনছিল। এই ঠিক একই অস্ত্র নিয়ে আসিফ মাহমুদ বিমানবন্দরে গেছে না? ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে ডক্টর ইউনূস? নেবে না। এদের চুরি, বাটপারি, লুটপাট, ব্যাংক ডাকাত সব কিছু সত্ত্বেও এরা হলো ফেরেস্তা। এই ত্রাণচোর আর রাজাকাররা একত্রিত হয়েছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, একটা সুন্দর নির্বাচনের জন্য। খুব সুন্দরভাবে এখানে বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দলকে বাইরে রাখছে। বিএনপি ভাবছিল যে আওয়ামী লীগ বাইরে থাকলেও সমস্যা নাই, আওয়ামী লীগ বাইরে থাকলে কি সমস্যা, বিএনপি হারে টের পাবে। আমি অনেকবার সতর্ক করছি, অনেকবার। একটা বড় রাজনৈতিক দল যদি একটা, ধরেন বিএনপি সবচেয়ে বড়, আওয়ামী লীগ তার চেয়ে একটু কম বড়, ধরলাম এইভাবে, সেই বড় রাজনৈতিক দল যদি প্রচলিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তাদের একটা অংশ যে কোনো একটা অন্য একটা দলে গিয়ে সাপোর্ট দেবে। এই অবস্থা পরিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা না, যে এক দলের ভোট আর এক দলে গিয়ে পড়বে এবং সে সরকার গঠন করবে। এইটা কোনো সিস্টেম না। পূর্ণভাবে যত রাজনৈতিক স্টেক হোল্ডার আছে তারা তাদের অবস্থান করবে। আপনি আওয়ামী লীগের ভোটারদেরকে বলতেছেন ভোট দিতে পারবে, কিন্তু তাদের প্রার্থী হতে দেওয়ার সুযোগ দিবেন না। এই ডিজাইন আপনারা কই পাইছেন? এই গণতান্ত্রিক ব্যবস্থা কই থেকে আমদানি করছেন? আপনারা কই থেকে আমদানি করছেন? নিজেরা নির্বাচিত হওয়ার জন্য সংসদে যাবেন, এমপি হবেন, টাকা বানাবেন, এই জন্য একটা বড় রাজনৈতিক দলকে নির্বাচনে বাইরে রাখছেন। বিএনপি যে চুপ ছিল না, এই চুপ থাকার মাসুল দেবে একদিন। আমি বলতেছি, চুপ থাকার মাসুল দেবে।
মাসুল দেবে দেবে দেবে। সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা প্রোপাগান্ডা প্রোপাগান্ডা, গুজবের করে গুজব, গুজবের পরে গুজব, মিথ্যার পরে মিথ্যা। এই যে সাদা শকুন কি বলল? স্বাধীনতার ঘোষণা নাকি দিছে ওলি, ঠিক আছে। আবার কি বলছে? উই রিভোল্ট নাকি ওলি বলছে। এখানে একজন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এসে বললেন যে আপনার জীবন সংখ্যা রয়েছে, আপনাকে মেরে ফেলতে পারে, আপনাকে সিদ্ধান্ত হয়ে গেছে। তিনি তোনার পুরা টিম নিয়ে বললেন উই রিভোল্ট, সেই ঐতিহাসিক উই রিভোল্ট। আমি 2011 সালে পুলিশি হয়রানির শিকার হয়েছিলাম। আমি একটা লেখা লিখেছিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন 3 বার। প্রথম উই রিভোল্টটাই ছিল একটা স্বাধীনতার ঘোষণা, যে আমরা বিদ্রোহ করলাম, এটা একটা স্বাধীনতার ঘোষণা। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বললাম না, একজন সেনা কর্মকর্তা এসে বলতেছে যে আপনাদেরকে মেরে ফেলবে, তখন তাকে সে জায়গায় ঘুরে এনেছে। বাংলাদেশের মূল লড়াই শুরুই হয়েছে এখান থেকে। এর পরবর্তীতে আবার উনি স্বাধীনতার ঘোষণা রেকর্ডিংয়ে বললেন, তখন তিনি নিজের নামে বলেছিলেন। তখন আওয়ামী লীগের লোকেরা বলল যে এখানে তো আমরা তো শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে রাজনৈতিক বন্দোবস্ত সাজিয়ে নিয়েছি, যুদ্ধ, মুক্তিযুদ্ধ সব কিছু আপনি তার নামে বলেন। তখন তিনি আবার বলেন আই অন বিহেল্প অফ শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানকেও সম্মান করলেন, তিনি সম্মান করে তার নামেই স্বাধীনতা ঘোষণা করলেন। ঐতিহাসিক একটা ঘটনা। এবং আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান যখন সরকার গঠন করলেন, উনি যখন দেশে আসলেন, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বক্তব্য ওনার বাসভবনে বাজানো হতো, সকালবেলা করে বাজানো হতো। সকালবেলা মানুষ যেরকমভাবে পবিত্র কাজ করে ওই রকমভাবে তার বক্তব্য সকালবেলা বাজানো হতো। আমি আজকে বলছি, যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠন না করতেন, আওয়ামী লীগ তাকে মুক্তিযুদ্ধের বড় স্টেক হোল্ডার হিসেবে মাথার মুকুট বানায় রাখতো। হ্যাঁ, বানায় রাখতো। কিন্তু ওই যে রাজনৈতিক দ্বন্দ্ব, পরস্পর দেখতে পারে না, ঠিক আছে। মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষগুলোর দ্বন্দ্ব আজকে রাজাকারদেরকে শক্তিশালী করছে। তারা নতুন বাংলাদেশ চায়, নতুন পতাকা চায়, নতুন সীমানা লাগবে ওদের, এরকম একটা অবস্থা, ঠিক আছে। তো নতুন পতাকা, নতুন সীমানা ছাড়া তোরা আবার নতুন বাংলাদেশ বলো কীভাবে? এই ভোট চোরদেরকে রুখে দিবেন সবাই। জালিয়াতি শুরু হয়েছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। প্রকৃত শত্রু, প্রকৃত বন্ধু চেনার চেষ্টা করেন। আজকে একটা কথা বলি, অনেকে বলে এই যুগের ছেলেপেলে কিভাবে রাজাকার হয়। যেই ব্যক্তিটা 1971 সালে হত্যা, ধর্ষণ এগুলোর পরেও গোলাম আজমদেরকে আদর্শ মনে করে, সে যেই সময় জন্মগ্রহণ করুক, যখন তাকে ওই খুনিদেরকে আদর্শ মনে করবে, ওই হত্যাকাণ্ডকে বৈধ মনে করবে, ওইটাকে ইনসাফের লড়াই মনে করবে। মানে রাজাকারদের লড়াই হলো ইনসাফের লড়াই, ঠিক আছে। ওইটাকে ইনসাফের লড়াই মনে করবে, ঠিক আছে। তো বয়স ওর যাই হোক, ও একটা রাজাকার। ওর বয়স যাই হোক, যখন ও গোলাম আজমকে বাপ মনে করবে তখন ও রাজাকার, ঠিক আছে। আবার কোনো একটা রাজাকার 1971 সালে রাজনৈতিক ডামাডোল বোঝে নাই, কোন পক্ষে যাওয়া লাগবে বোঝে নাই, সে ভুলক্রমে পাক হানাদার বাহিনীর পক্ষে ছিল। কিন্তু সে যখন বুঝতে পারছে যে এটা থাকা ঠিক হয়নি, সে যখন ফিরে আসলো ওখান থেকে, ওই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে থাকলো না, যে না এই রাজাকারদের সঙ্গে থাকাটা আমার কাজ না, তখন তাকে সে তার দায় কিছুটা মুক্ত হয়। একই সঙ্গে ওই রাজনৈতিক প্রক্রিয়া ধরে রাখা, যে রাজনৈতিক প্রক্রিয়া একটা দেশে মানুষকে হত্যা করছে, গণধর্ষণ করছে, গণহত্যা করছে, সেই প্রক্রিয়া ধরে রাখা আর ক্ষমা চাওয়া একই সঙ্গে হতে পারে না। খুনির সাথে কোনো রিকনসিলেশন হয় না, এবং মজলুম মানুষকে ক্ষমা চাইতে বলা যায় না। এই বিষয়গুলো সাধারণ বুঝে। কোনো মজলুম বিষয়কে যদি শর্ত দেন তুমি ক্ষমা চাও, নির্দোষ মানুষকে যদি বলেন তুমি ক্ষমা চাও, তাহলে তোমার সাথে আমি রিকনসিলেশন করব, তাহলে ওই নির্দোষ লোককে আলটিমেটলি দোষী বানিয়ে দেওয়া হলো। তেমনি কোনো খুনিকে যদি বলা হয় তুমি ক্ষমা চাও, তোমাকে রিকনসিলেট করা হবে, তখন ওই খুনিকে এইরকম একটা অবস্থা যে আপনি একটা বাড়ি, একটা সোসাইটির মালিক, সেই সোসাইটিতে আপনি কাউকে হত্যা করছেন, এরপরে বলতেছেন ঠিক আছে আমাকে ক্ষমা করে দাও, আমাকে এবারের মতো সোসাইটির সভাপতি নির্বাচিত করো। মস্করা না? তাহলে এইটা যদি মস্করা হয়, তাহলে 71-এ যারা গণহত্যা করছে তাদের একটা বিষয়টা, তারা যখন ক্ষমতা চায় তখন কিভাবে মস্করা নয়? কিভাবে তারা মস্করা নয়? ভাই, সংঘর্ষ কেন্দ্রিক মৃত্যু আর গণহত্যা এক জিনিস না, ক্লিনজি আর ফাইট এক জিনিস না। মুক্তিযোদ্ধারা আর পাক হানাদার বাহিনী রাজাকাররা লড়াই করছে। মুক্তিযোদ্ধা যদি কেউ মারা যায়, বা 10 জন মুক্তিযোদ্ধা মারা যাওয়া গণহত্যা না, 1000 জন মুক্তিযোদ্ধা মারা যাওয়া সেটাও গণহত্যা না। কিন্তু সাধারণ একদম মজলুম সাধারণ নাগরিকদেরকে লাইন করে যে মেরে ফেলা, ওইটাকে বলা হয় ক্লিনজি, ওইটাকে বলা হয় গণহত্যা। হাজার হাজার নির্দোষ বেসামরিক নারীকে নিয়ে যে যখন পাক বাহিনীতে তুলে দেওয়া হয় ধর্ষণের উদ্দেশ্যে, তাদেরকে যখন এই রাজাকাররা ধর্ষণ করছিল, আলাদা ধর্ষণ করছিল, ওইটাকে বলা হয় গণধর্ষণ। ওইটা হলো গণহত্যার অংশ, ওইটা হলো ম্যাসাকার।
মাস কিলিং। তো এগুলোর ব্যাখ্যা অনেক দিন বিস্তারিত আলোচনা হয় না, এগুলো নিয়ে পড়াশোনা হয় না। আমার একটা কথা বাংলাদেশের নাগরিকদেরকে, এই যে ভোট চুরি করে ক্যাম্পাসগুলোতে নেতৃত্ব এবং কর্তৃত্ব ডক্টর ইউনূস দেওয়াইছে, এরপরে এই ভোট নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, ডক্টর ইউনূসের এটা বলার অধিকার আছে কি যে কে কে নির্বাচিত হবে, কে কে মন্ত্রী হবে? আছে, কিন্তু বলছে যে ওর কিছু অনুগত ছাত্র তারা এমপিও হবে, মন্ত্রীও হবে। লাইন ক্লিয়ার করছে, হ্যাঁ লাইন ক্লিয়ার করছে। কোর্টে গেছে নাহিদ, কি শখ, হাসনাত কোর্টে গিয়ে সিস্টেমে মার দিয়ে দিছে মুন্সি সাহেবকে, আবার নাহিদের মুখ দিয়ে রস পড়তেছে, ও কেন খাইতে পারলো না? ও এখন কোর্টে গেছে কাইয়ুম ভাইকে কোর্ট দেওয়ার জন্য, আদালত খারিজ করে দিছে। তো এই লুটেরা, এই ত্রাণচোররা, রাজাকাররা একত্রিত হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশের মানুষ যদি এদেরকে প্রধান শত্রু হিসেবে নেয়, অবশ্যই 24-এর হত্যাকাণ্ড নিন্দনীয় এবং 24-এর হত্যাকাণ্ডে জড়িত কোনো ব্যক্তির কোনো ক্ষমা নাই। কিন্তু অপরাধের পরিমাণ বিবেচনায় 1971 সালের হত্যাকাণ্ড, লক্ষ লক্ষ মানুষ, নির্মম অত্যাচার, মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হত্যা করা, লাইন করে ক্রস ফায়ারে দেওয়া, ব্রাশ ফায়ার করা, নারীদেরকে ধরে ধরে ঘর থেকে উঠে নিয়ে যে সেই অস্থির অবস্থা, যে অস্থির অবস্থায় 1971 সালে আমাদের এখানে ঘটেছে, সেই 71-এর পাপী আর 24-এর পাপী সমান পাপী নয় ভাইয়া, সমান পাপী নয়। সমান পাপী যদি হতো তাহলে এই রাজাকার পরিচয় দিয়ে গর্বিত বোধ করতো। বগুড়ায় জামাতের প্রার্থীকে ইসি শোকজ করে বলেছে যে আপনি কেন মুক্তিযোদ্ধা পদটা ব্যবহার করতেন, মুক্তিযোদ্ধা এখন রাজাকার হয়ে গেছে মুক্তিযোদ্ধা। আবার খালেকুজ্জামান ঢাকা 17-র যে এমপি পদপ্রার্থী, সে পরিচয় দেয় তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। কি সুন্দর, নিজের কোনো পরিচয় নাই, তার পরিচয় তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। সে বলে তার বাপ নাকি মুক্তিযোদ্ধা, সে কোনোদিন বেনিফিট নেয়নি। কত বড় বাটপারের ঘরে বাটপার, কত বড় বাটপার, নতুন বডিগার্ড নিয়ে ঘুরে এই বাটপার। এর বাপে নাকি মুক্তিযুদ্ধ ছিল, রাজাকার হয়ে যাচ্ছে আজকে মুক্তিযুদ্ধ, এবং বলে সে সার্টিফিকেট নেয়নি। ভাইরে ভাই, সার্টিফিকেট নিতেও যোগ্যতা লাগে। যুদ্ধ না করলে, সেক্টর কমান্ডাররা সাক্ষী না দিলে তুমি কিভাবে মুক্তিযোদ্ধা হবা? তোমার বাপ কিভাবে মুক্তিযোদ্ধা হবে? এত সোজা? মুক্তিযোদ্ধা নতুন সংজ্ঞা 2 দিন পরে বলবে যে জামাত শিবির রাজাকাররাই ছিল আসল মুক্তিযোদ্ধা, তারা হলো দেশপ্রেমিক। আর আমাদের মুক্তিযোদ্ধাদের এখন ভৎসনা করা হচ্ছে, অপমান অপদস্থ করা হচ্ছে, তারা শঙ্কিত বোধ করছে, কথা বলতে ভয় পাচ্ছে। এই বাংলাদেশের এই পর্যায়ে আমাদের দেখতে হচ্ছে যে মুক্তিযোদ্ধারা কথা বলতে ভয় পাচ্ছে। চিন্তা করতে পারেন? চিন্তার কিছু নাই। তো যাই হোক, এই রাজাকার আল বদর আল শামস যারা এদেশের মানুষকে হত্যা করছে, ওরা যদি মধু নিয়ে আসে, ওরা যদি ইসলামকেও নিয়ে আসে, তারপরেও লাভ নাই। কারণ যে ইসলামকে ওরা নিয়ে আসবে, সেই ইসলাম দিয়ে ওরা ব্যাখ্যা দিতে পারবে না এভাবে দেশের মানুষকে হত্যা করা যায়, এভাবে দেশের মানুষকে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দেওয়া যায়, ওরা প্রমাণ করতে পারবে না। দেশের নারীদেরকে পাক হানাদার বাহিনীর হাতে দিয়ে ধর্ষণ করানো যায়, ওরা ইসলাম দিয়ে প্রমাণ করতে পারবে না। সেই একই ধর্ষক খুনিরা সেই পরিচয় ব্যবহার করে যদি আমাকে ইসলামের দাওয়াত দেয়, সেই ইসলামের দাওয়াত আমি গ্রহণ করতে রাজি না। আমার ইসলামের জন্য আমার কওমে হুজুররা আছে, যাদের কাছে আমি মাদ্রাসায় মক্তবে কোরআন শিখেছি, হাদিস শিখেছি, বুখারী শিখেছি, তিরমিজি শিখেছি, ঠিক আছে? তাদের কাছ থেকে আমরা ইসলামটা শিখব, তাদের হাতেই ইসলামের হেফাজত হবে, তাদের হাতে ইসলামের নিরাপদ হবে। এই জামাত শিবির রাজাকার মওদুদির ইসলামে আমরা দীক্ষিত হতে চাই না। অনেকে বলবে যে মওদুদির ইসলাম কি আলাদা ইসলাম? তাহলে শোনেন, লন্ডনে একটা গুহার মধ্যে কিছু হুজুরের পাগড়ি দেওয়া খুব সাদা শুভ্র বেশের লোক কোরআনের প্র্যাকটিস করতেছিল গুহার মধ্যে। বছরের পরে বছর কোরআন প্র্যাকটিস করতেছিল। পরবর্তীতে জানা গেল ওদেরকে বিকৃত কোরআন, বিকৃত হাদিস শেখানো হচ্ছিল। তারপরে তাদেরকে ছড়িয়ে দেওয়া হলো সারা দুনিয়ায় বরাবর, বিভিন্ন প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়া হলো বিকৃত ইসলাম শেখানোর জন্য। সুতরাং আমরা মওদুদির আর গোলাম আজমের সুন্নত পালন করব না, আমরা আল্লাহর রাসূলের সুন্নত পালন করব। আমরা আল্লাহর নবীর সৈনিক, আমরা মওদুদির সৈনিক না, শফির সৈনিক না, গোলাম আজমের সৈনিক না, ঠিক আছে? এটা যারা হইতে চায় তারা সেই জায়গায় গিয়ে করুক, কোনো আমাদের আপত্তি নেই। করলে ঠেকাবো কিভাবে?
যারা জেনে বুঝে এই পাপিষ্ট পথে যায় তাদের মুখের ভাষা দেখেন। আমি পুরোটা লাইভ করেছি। 1971 সালে রাজাকারকে রাজাকার বলেছি, আল বদরকে আল বদর বলেছি, ধর্ষককে ধর্ষক বলেছি, কিন্তু কোনো জামাত শিবিরের লোককে আমি একটা গালি দেই নাই, কিন্তু এখানে হর হামেশা গালি দিচ্ছে। এ কেমন ইসলাম এদের! আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এভাবে গালি দেওয়া যাবে না। যে ব্যক্তি গালি দিল, সে যাকে গালি দিল সেই গালি খাওয়া ব্যক্তি একটা পুণ্য অর্জন করলো, আর গালি দেওয়া ব্যক্তি দোষ অর্জন করলো। পুণ্য অর্জন করলো গালি যাকে দেওয়া হলো সে। তাহলে এদের ভাষায় এদের শব্দটা অনেক সুন্দর। গালি দেওয়া গুনাহের কাজ, কিন্তু তোকে গালি না দিলে আরও বেশি গুনাহ হবে। ওদের ভাষাটা দেখেন, জামাতের ভাষা, জামাত শিবিরের ভাষা। আমাকে ফোন দিয়ে বলে, কয় গালি দেওয়া তো গুনাহের কাজ, কিন্তু তোকে গালি না দিলে আরও বেশি গুনাহ হবে। মানে হাদিস নিজের মতো করে বানাইছে। আল্লাহ রাসূল এই সব কিছু মিলে আমাদের ইসলাম একটা পরিপূর্ণ ইসলাম। নতুন করে হাদিস বানাইছে যে তোরে গালি দেওয়া মানে হলো খুবই জরুরি। গালি দেওয়া গুনাহের কাজ হলেও তোরে গালি না দিলে গুনাহ হবে। এদের চিন্তা এবং পারসেপশন কোন জায়গায় এরা নিয়ে গেছে। এবং এইটা বাংলাদেশের মানুষ আমাদের ফেসবুক আইডিগুলো দেখুক যে এরা ক্ষমতায় গেলে কতটুকু উগ্র আচরণ করবে, কতটুকু হিংস্র আচরণ করবে, এবং দেশের মানুষ এদের কাছে নিরাপদ থাকবে কিনা।